বলবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সালমন স্কুল কলেজের আজকে অষ্টম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমাদের পাঠের ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতি বিষয়ে আমি প্রথম পাঠটা তোমাদেরকে আলোচনা করব। তোমরা যারা বাসায় আছো তোমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়টা তোমরা খুলো। বাংলাদেশের অর্থনীতি বিষয়ে আমি একটু প্রথম পাঠটা আলোচনা করব। প্রথমেই তোমাদেরকে আমি বলতে যাচ্ছি অর্থনীতিটা কি। ধরো এই আমার পকেট থেকে আমি 20টা টাকা বের করলাম, ঠিক আছে? এই টাকাটাকে আমি কি করলাম? ভাঙালাম। কিভাবে ভাঙাতে পারি দেখো, এটা 10 টাকা, 10 টাকার একটা নোট। 2 নাম্বার হচ্ছে 5 টাকার একটা নোট। 3 নম্বর 2 টাকার একটা নোট, আরও 2 টাকার একটা নোট, আর 5 নম্বর হচ্ছে 1 টাকার একটা কয়েন। এই দেখো, এই 20 টাকাটাকে আমি 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 2 টাকা, 1 টাকা হিসাবে ভাঙালাম, ঠিক আছে? এখন এই টাকাটা দিয়ে আমি দেখো 10 টাকা দিয়ে তুমি কি করলা? আমি বা তুমি কি করলা? একটা চিপস কিনলা। 5 টাকা দিয়ে একটা তুমি কলম কিনলে। 2 টাকা ধরো তুমি তোমার সেভিংস করলে, তুমি জমা করলে 2 টাকা। আর 2 টাকা মনে করো তুমি তোমার বন্ধুকে ধার দিলে। আর যে 1 টাকাটা আছে ওটা মনে করো তুমি একজন ভিক্ষুককে দিলে। এই তোমার এই 20 টাকা বন্টন হয়ে যাচ্ছে কোথায়? এই চিপস, কলম, তারপর হচ্ছে জমা, ধার, ভিক্ষুক। এই টাকা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার রিসোর্স, ব্যবহারযোগ্য সম্পদ। এই 20 টাকাটা হচ্ছে কি করলা? তাহলে তুমি এটাকে 5টা ইয়েতে কি করলা? খরচ করলে, ঠিক আছে? তাইলে এই 20 টাকাটাকে তুমি চিপস, কলম, তারপর হচ্ছে জমা, ধার এবং ভিক্ষুককে দিলে। তাইলে এই টাকাটা হচ্ছে যে, এই 20 টাকাটা হচ্ছে যে এইভাবে তুমি খরচ করলে। এই খরচটা হচ্ছে তোমার ইন্ডিকেট, মানে বন্টন করা। ব্যবহারযোগ্য সম্পদ হচ্ছে এটা তোমার, আর এটা তুমি ইন্ডিকেট করলা, মান বন্টন করে দিলা। হচ্ছে ইংলিশে বলে ইকোনমিক্স, আর বাংলায় হচ্ছে অর্থনীতি। আমরা এখন জানলাম অর্থনীতিটা কি। এবার তোমাকে বাংলাদেশের অর্থনীতিটা কি একটু বলছি। বাংলাদেশের নীতি নির্ধারকরা অর্থ সংক্রান্ত যে নীতি গ্রহণ করে সেটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আজকে তোমাদেরকে আমরা ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি বিষয়ে আলোচনা করব। তাহলে বাংলাদেশের অর্থনীতিটা কি আমরা জানলাম। বাংলাদেশের নীতি নির্ধারকরা অর্থ সংক্রান্ত যে ব্যাপারগুলি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির আমি প্রথম পার্টের 3টা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মোট আভ্যন্তরীণ উৎপাদন, যাকে ইংলিশে বলে জিডিপি। তারপর দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের মোট জাতীয় আয়, যাকে ইংলিশে বলে জিএনপি, এবং মোট মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম। তাইলে হচ্ছে যে দেখো, জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রোস মানে মোট, ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ, প্রোডাক্ট মানে উৎপাদন, ঠিক আছে? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট একটা দেশে সাধারণত এক বছরে মোট যে দ্রব্য সেবা উৎপাদন হয় তার আর্থিক মূল্যকে কি বলে? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা দেশে সাধারণত এক বছরে মোট যে দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তোমাদেরকে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হতে হলে 2টা জিনিস খেয়াল করতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে আভ্যন্তরীণ, মানে আমাদের দেশের ভিতরে, এই বাংলাদেশটার ভিতরে মনে করো বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, এখানে আমাদের বাংলাদেশের মধ্যে
দেশি বিদেশি অনেক মানুষ, দেশি যেমন না দেশের যেমন নাগরিক আছে, বিদেশিও তেমন নাগরিক আছে। তাহলে দেশি বিদেশি দুইটা নাগরিকদের কে আর্থিক আর্থিক দ্রব্য ও সেবা উৎপাদন করে থাকে। দেশি বিদেশি, দেশি মানে আমাদের দেশের নাগরিক এবং বিদেশিও আছে এখানে অনেক। তোমরা যদি ইপিজেড এলাকায় যে থাকো, এক্সপোর্ট প্রসেসিং জোন পতেঙ্গার ওখানে দেখবা অনেক বিদেশি কোম্পানি, তারা বিভিন্ন জিনিস উৎপাদন করতেছে, তাহলে ওরা বিদেশি। দেশি বিদেশি আভ্যন্তরীণ, এটা জিডিপির মধ্যে তোমার মনে রাখতে হবে উৎপাদনটা করতেছে দেশি বিদেশি আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখার মধ্যে। বাংলাদেশের ভৌগোলিক সীমা হচ্ছে কত, আয়তনটা আর কি 1,47,570 বর্গ কিলোমিটার। যদিও এটা চেঞ্জ হয়েছে, এটার আয়তন আরো বেড়ে গেছে, কারণ আমরা ছিটমহল পাইছি ইন্ডিয়া থেকে। আমাদের কিছু জায়গায় ইন্ডিয়ার ছিল, ওগুলি আমাদের মধ্যে যোগ হয়েছে। তারপর গত 20 বছর ধরে বাংলাদেশে 50টার মতো নতুন 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 দ্বীপ জাগছে, ওগুলি মিলে বাংলাদেশের আয়তন আরো অনেক বেশি বেড়ে গেছে। তারপর ইন্ডিয়া এবং মায়ানমার থেকেও আমরা সমুদ্র সীমা পেয়েছি, আমাদের সমুদ্র সীমার আয়তনটাও বেড়ে গেছে 2,47,677 বর্গ কিলোমিটার। মেবি এটাই হতে পারে, কিন্তু আমাদের বইয়ে যেটা আছে 1,47,570 বর্গ কিলোমিটার। এই 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে যে নাগরিক, দেশি বিদেশি নাগরিকগণ যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে, তার আর্থিক মূল্যটা হচ্ছে জিডিপি। জিডিপি দিয়ে একটি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা জানা যায়। তাইলে আমি যদি বলি, এবার বলতেছি তোমাদের, দেখো মোট জাতীয় আয়, গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম, এটা হচ্ছে মোট জাতীয় আয়, বাংলাদেশের মোট জাতীয় আয়। এটা কিন্তু দেখো আমি তোমাকে বলছি তখন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি বিদেশি লোক দ্বারা দ্রব্য উৎপাদন সেবার আর্থিক মূল্য, এটা হচ্ছে মোট জাতীয় আয়টা হচ্ছে শুধু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভাষাভাষী যেসব লোকগুলো আছে ওরাই হচ্ছে যে জাতীয়, ওদের উৎপাদন এবং সেবাটা হচ্ছে জাতীয় আয়ের মধ্যে পড়ছে। বাংলাদেশের নাগরিক শুধু বাংলাদেশের মধ্যে নেই, মধ্যপ্রাচ্যে আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, আছে না? আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, চাচা মামারা সব অনেকেই বিদেশে থাকে, ঠিক আছে? ওদের যে আয় এবং আমাদের দেশের নাগরিকদের যে আয়, এই দুইটা আয় মিলে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের আয়গুলো, দেশি বিদেশি বাইরেও কাজ করতে আমাদের দেশের নাগরিক দেশের বাইরে আছে, বললাম মধ্যপ্রাচ্যে আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, আছে না? তাহলে এই আমাদের দেশের নাগরিকের যে আয়টা, যে দ্রব্য সেবার মাধ্যমে আর্থিক আয়টা করে থাকে, সেটা হচ্ছে জাতীয় আয়। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, মিস্টার আলম বাংলাদেশের নাগরিক, মিস্টার আলম বাংলাদেশের নাগরিক, সে কুয়েতে বসবাস করে, তার প্রেরিত অর্থ বাংলাদেশে প্রতি বছর প্রেরণ করা হয়, তার আয়টা কোথায় বসবে? জিডিপিতে বসবে নাকি জিএনপিতে বসবে? তোমরা এটা বাসায় চিন্তা করে নিজে নিজে উত্তর লিখবে। মিস্টার আলম বাংলাদেশের নাগরিক, বর্তমানে কুয়েতে বসবাস করছে, ঠিক আছে? তিনি বাংলাদেশে যে প্রেরিত অর্থ পাঠানো হয়, তার অর্থটা বাংলাদেশের কোন আয়ে বসবে? মোট জিডিপিতে বসবে নাকি জিএনপিতে পড়বে? এটা মনে রাখবে। আমি তোমাদেরকে আগেও বলছি, জিডিপির আয়টা হচ্ছে, জিডিপিতে হচ্ছে বাংলাদেশে বসবাসরত ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি বিদেশি যে লোক বাস করে, তাদের আভ্যন্তরীণ যে উৎপাদন, তার আর্থিক মূল্যটা হচ্ছে জিডিপি, ঠিক আছে? আর জিএনপি হচ্ছে যে বাংলাদেশের নাগরিক, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক শুধু বাংলাদেশে নাই, আমি বলতেছি ইউরোপে আছে, মধ্যপ্রাচ্যে আছে, আমেরিকা আছে। এদের আয়টা এবং আমাদের দেশের নাগরিকদের আয়, দোনোটা আয় মিলে যে যে আর্থিক মূল্য দাঁড়ায়, তারটা হচ্ছে জাতীয় আয়, ঠিক আছে? তোমরা বুঝছো? জাতীয় আয় দ্বারা একটা দেশের জীবন, অর্থনৈতিক অবস্থা যেমন জানা যায়, জীবনযাত্রার মানও তেমন জানা যায়, ঠিক আছে? তোমরা এবার বুঝছো? তাই আমি বলছি ভৌগোলিক সীমারেখা, এটা মনে রাখবা। এবার আমরা পড়তেছি, দেখো আরেকটা 24, মোট মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকামটা কি? একটা দেশের নাগরিকদের
গড় আয়টা, একটা দেশের নাগরিকদের গড় আয়টাকে বলা হয় পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়। মাথাপিছু আয়টা কিভাবে নির্ণয় হয় দেখো, মাথাপিছু আয় ধরো 2019 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল 31,607 কোটি 31,30,000 ইউএস মার্কিন ডলার। বাংলাদেশের 2001 সালে মোট জাতীয় 2019 সালের মোট জাতীয় আয়টা হচ্ছে 31,607 কোটি 31,30,000 ইউএস মার্কিন ডলার। মাথাপিছু আয়টা ইউএস মার্কিন ডলারেই নির্ণয় করা হয়। এখন তখন 2019 সালে বাংলাদেশের লোক ছিল 16,55,70,000। তাইলে মাথাপিছু আয়, আমি আমাকে মোট জাতীয় আয় 2019 সালে আর হচ্ছে মোট জনসংখ্যা, একটা দেশের জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কি পাওয়া যাবে, মোট জাতীয় আয়টা আমরা পাবো। এখন দেখো আমি 2019 সালের মোট জাতীয় আয়টা কত বলছি, 31,607 কোটি 31,30,000 ইউএস মার্কিন ডলার। আবার বলতেছি জাতীয় আয়টা ইউএস মার্কিন ডলারে হিসাব করা হয়। বাংলাদেশের জনসংখ্যা ছিল 16,55,70,000। এখন আমি এটাকে ভাগ করে তোমাকে দেখাই, তাহলে বাংলাদেশে 2019 সালে পার মাথাপিছু আয় কত ছিল, ঠিক আছে। বাংলাদেশে মোট গড় আয় হচ্ছে দেখো 1,909 ইউএস ডলার বাংলাদেশের। যখন আমি জাতীয় আয় দিয়ে মোট জনসংখ্যাকে 2019 সালের ভাগ করছি তখন চলে আসছে 1,909 ইউএস মার্কিন ডলার। দেখো তাইলে বাংলাদেশের মোট জাতীয় আয় কত ছিল, 1,909 মার্কিন ডলার। এটা হচ্ছে বাংলাদেশের গড় আয়। গড়টা তো তোমরা বুঝো, যেমন তোমাদের পরিবারে মনে করো 6 জন সদস্য আছে, তাদের ইনকাম হচ্ছে 30,000 টাকা। 30,000কে 6 দিয়ে ভাগ করার পর তাহলে গড় আয় কত, 5,000 টাকা। এরকমও একটা দেশের মোট জাতীয় আয়কে এই জাতীয় আয়টাকে মোট জনসংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো তাইলে কি হবে, পার ক্যাপিটা ইনকাম মানে মাথাপিছু আয় বের হয়ে আসবে। দেখো তাইলে এই মাথাপিছু আয় দিয়ে আমাকে বুঝতে হবে আমাদের দেশটা কি উন্নত নাকি উন্নয়নশীল নাকি নিম্ন আয়ের দেশ, ঠিক আছে। দেখো কোনো দেশে যদি মাথাপিছু আয় 1,005 ডলারের নিচে মার্কিন ডলারের নিচে হয় 1,005 মার্কিন ডলারের নিচে হয়, সে দেশকে অনুন্নত দেশ বলা হয়, ঠিক আছে। এরকম দেশ আছে, উগান্ডা আছে, তারপরে হচ্ছে যে নেপাল আছে, ভুটান আছে, এদের দেশের মাথাপিছু আয় হচ্ছে কত, 1,005 মার্কিন ডলারের নিচে। কিন্তু বাংলাদেশে তোমাদের একটু আগে আমি ভাগ করিয়ে দেখেছি, বাংলাদেশের মাথাপিছু আয় ছিল 1,909 মার্কিন ডলার। তাহলে বাংলাদেশকে অনুন্নতর মধ্যে পড়ছে, নিম্ন আয়ের দেশের মধ্যে পড়ছে? অবশ্যই না, কারণ 1,000-এর অনেক বেশি বাংলাদেশের মাথাপিছু আয়। তাহলে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে, বাংলাদেশ হচ্ছে মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, উচ্চ মধ্যম আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ। উচ্চ মধ্যম আয়ের দেশ হচ্ছে 1,006 থেকে 1,975 মার্কিন ডলার। 1,006 থেকে 3,975 মার্কিন ডলার যেগুলো আছে সেগুলো হচ্ছে নিম্ন মধ্য আয়ের দেশ। আর 3,976 মার্কিন ডলার থেকে
12,275 মার্কিন ডলার পর্যন্ত যাদের আয় তারা হচ্ছে উচ্চ মধ্য আয়ের দেশ। তাহলে মধ্য আয়ের দেশকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উচ্চ মধ্য আয়ের দেশ, বাংলাদেশ উচ্চ মধ্য আয়ের মধ্যে পড়ে না, বাংলাদেশ পড়ে যে নিম্ন মধ্য আয়ের মধ্যে, মানে বাংলাদেশের আয় হচ্ছে 1,006 থেকে বেশি, আমরা পাইছি যে 1,909 মার্কিন ডলার। তাইলে বাংলাদেশ হচ্ছে নিম্ন মধ্য আয়ের দেশ। নিম্ন মধ্য আয়ের মধ্যে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো। তারপর উচ্চ মধ্য আয়ের মধ্যে আছে যেমন উচ্চ মধ্য আয়ের চীন আছে, তারপরে হচ্ছে নাইজেরিয়া আছে, এইসব দেশগুলো আছে উচ্চ মধ্য। আর হচ্ছে উচ্চ আয়ের দেশ হচ্ছে এর পরেরটা 12,276 মার্কিন ডলারের উপরে যে দেশের আয় সেগুলো হচ্ছে উচ্চ আয়ের দেশ। সেখানে উচ্চ আয়ের দেশের মধ্যে আছে যুক্তরাষ্ট্র আছে, আমেরিকা আছে, যুক্তরাজ্য আছে, নরওয়ে আছে, কানাডা আছে, তারপরে হচ্ছে এশিয়ার মধ্যে আছে সিঙ্গাপুর আছে, জাপান আছে। তবে তোমরা যদি বলো স্যার মাথাপিছু আয়ের মধ্যে সবচেয়ে বেশি কোন দেশটা সবচেয়ে উচ্চ অবস্থানে আছে, তাইলে সেটা হবে যে কাতার। কাতার হচ্ছে সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছুর আয়। ওদের সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 93,000-এরও উপরে ইউএস ডলার, ঠিক আছে। ওরা হচ্ছে যে সবচেয়ে, এরপরে মনে করো আছে যে লুক্সেমবার্গ নামে ইউরোপের একটা দেশ আছে, তারপরে আছে যে হংকং আছে, তারপরে তারপরে যুক্তরাষ্ট্র আছে, সিঙ্গাপুর আছে, এরকম দেশগুলো উচ্চ আয়ের দেশ। তাইলে মাথাপিছু আয় দিয়ে কি বোঝানো যায়? মাথাপিছু আয় দিয়ে একটা দেশের অর্থনৈতিক অবস্থা বোঝানো যায়, জীবনযাত্রার মান কেমন। একটা দেশের মানুষের 5টা বেসিক রাইটস আছে, মৌলিক অধিকার, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তাইলে জাতীয় আয় যদি বেশি হয় তাহলে আমরা ভালো থাকবো, আমরা ভালো খেতে পারবো, আমরা ভালো শিক্ষা পাবো, আমাদের ভালো স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, আমাদের ভালো বাসস্থান থাকবে, আমাদের ভালো যেই 5টা জিনিস সবগুলিই থাকবে। যারা উন্নত দেশ তারা এইসব 5টা জিনিস রাষ্ট্র থেকে পেয়ে থাকে, এই 5টা বেসিক রাইটস। আমাদের দেশ যেহেতু মধ্যম আয়, নিম্ন মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশ, আমরা কি করতেছি আস্তে আস্তে রাইজিং করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা খুব নিকট ভবিষ্যতেই মধ্যম আয়ের দেশ এবং 5টা বেসিক রাইটস মানে মৌলিক চাহিদা পূরণ করে নাগরিকদের, বাংলাদেশের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করে পৃথিবীর বিশ্বে মধ্যম আয় থেকে উন্নত বিশ্বের দিকে ধাবিত হতে পারবো, ঠিক আছে। সেই জন্য আমাদেরকে সবাইকে প্রচুর আমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, আমাদের প্রচুর নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করতে হবে। ছাত্রদের যদি বলো যে স্যার আমরা কিভাবে দেশপ্রেম আমাদের মধ্যে, এই যে লেখাপড়াটা ঠিক টাইমে করাটাই হচ্ছে সবচেয়ে বেশি ছাত্রদের দেশপ্রেম। তুমি যদি ভালো ছাত্র হও তাইলে তুমি দেশের সম্পদ হয়ে যাবে, ঠিক আছে। তাইলে কি করব আমরা আজকে? আমরা তোমাদের বাংলাদেশের অর্থনীতি চ্যাপ্টার থেকে 3টা জিনিস আমরা জেনে নিলাম। এক হচ্ছে মোট আন্তর্জাতিক উৎপাদন, যাকে সংক্ষেপে জিডিপি, যার ফুল ফর্ম হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস অর্থ হচ্ছে সর্বমোট, ডোমেস্টিক হচ্ছে আভ্যন্তরীণ, প্রোডাক্ট মানে উৎপাদন। কি উৎপাদন করবে একটা দেশ? দ্রব্য এবং সেবা উৎপাদন করবে, ওটার আর্থিক বাজার মূল্যটাই হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে আমরা কি জানতে পারবো? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা জানতে পারবো। এরপর হচ্ছে মোট জাতীয় আয়। মোট জাতীয় আয়ের সংক্ষেপ ফর্মটা কি? জিএনপি। জিএনপির ফুল ফর্মটা কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এটা কাদের ইনকাম? বাংলা ভাষাভাষী বাংলাদেশের নাগরিক, দেশে এবং দেশের বাইরে। তোমাদেরকে আমিও বলছি বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে মানুষগুলো উৎপাদন কাজের সঙ্গে, অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত, এরা ছাড়াও দেশের বাইরে, ভৌগোলিক সীমারেখার বাইরে মিডল ইস্ট আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, তারা কাজ করে আমাদের দেশে কি পাঠায়? টাকা পাঠায়। ওই টাকাটাকে রেমিটেন্স বলে। পরবর্তী ইয়েতে আমরা রেমিটেন্স সম্পর্কে যাব, প্রবাসী আয় সম্পর্কে আমরা জানতে পারবো, মানব সম্পদ উন্নয়ন জানবো, মানব সম্পদ উন্নয়নের সূচক জানবো, এগুলো পরবর্তী চ্যাপ্টারে। আজকে এই 3টা টপিকসের উপরে তোমাদেরকে আলোচনা করলাম। আমি বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বললাম, ভৌগোলিক সীমারেখার মধ্যে নাগরিকরা যেই দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য বাজারের যে মূল্যটা নির্ধারণ হয় টাকা দিয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কি
জাতীয় আয়, আর হচ্ছে বাংলাদেশের মাথাপিছু আয় জানলাম। একটা দেশের মোট জনসংখ্যাকে তার মোট জাতীয় আয় দিয়ে ভাগ করলে, মোট জনসংখ্যাকে মোট জাতীয় আয় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে মাথাপিছু আয়, ইংলিশে বলে যে পার ক্যাপিটা ইনকাম। তার বাংলাদেশের আমি 2019 সালের জাতীয় আয়ের পরিমাণ আমি বললাম, জাতীয় আয়ের পরিমাণ কত বলছি, 31,607,31,30,000। এটা দিয়ে বাংলাদেশে তখন লোক ছিল যে কত, 16,55,70,00,000। এটা দিয়ে ভাগ করার পর আমি এটা পাইছি, বাংলাদেশের মাথাপিছু আয়টা $1,909 মার্কিন ডলার। ঠিক আছে, এটা এই আয়টা কোনটাতে পড়ছে তোমরা জানো, নিম্ন আয়ের দেশ না, মধ্যম আয়ের দেশের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ, একটা হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ। নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশের এই জাতীয় আয়টা এটা পড়ছে 1,909। সেটা দিয়ে আমরা বুঝছি বাংলাদেশ হচ্ছে নিম্ন মধ্য আয়ের দেশ। বাংলাদেশের মতো আছে ভারত আছে, পাকিস্তান আছে, তারপর হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ আমি বললাম তোমাদেরকে, চীন বললাম, তারপর হচ্ছে ব্রাজিল বললাম, তারপরে হচ্ছে মিশর বললাম। ঠিক আছে, তারপরে উচ্চ আয়ের দেশ বললাম যে সবচেয়ে বেশি উচ্চ আয়ের দেশ হচ্ছে কাতার। কাতারের মাথাপিছু আয় হচ্ছে 93,000 মার্কিন ডলার। মেবি যদি এটা অ্যাকুরেট কিনা, অ্যাকুরেটই সম্ভবত, তোমরা তবু দেখে নিও। এটা হচ্ছে কাতারের সবচেয়ে বেশি। এরপরে আছে যে বললাম কোন দেশ, উপরের দিক থেকে আছে যে লুক্সেমবার্গ, ইউরোপের দেশ, তারপরে হংকং আছে, এই রাষ্ট্র আছে, আমেরিকা আছে, তারপর এশিয়ার মধ্যে আছে আমাদের সিঙ্গাপুর আছে, তারপর আছে জাপান। এই দেশগুলোর পুরা টোটাল জিনিসটা তোমাদেরকে অল্প পরিসরে যতটুকু আমি পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা ক্লাসটা আস্তে আস্তে করে, আমি হয়তো একটু ক্লাসটা তাড়াতাড়ি করছি তোমাদের জন্য, তোমরা আস্তে আস্তে পজ দিয়ে কি করবা, পজ দিয়ে দিয়ে ক্লাসটা বুঝে নিবে। কারণ অর্থনীতি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইকোনমিক্স সাবজেক্টটা পৃথিবীর সবচেয়ে দামি দামি সাবজেক্টের মধ্যে একটু। তোমরা যদি প্রাইমারি লেভেল থেকে এই জিনিসগুলো অল্প অল্প করে জানো তাহলে সব কিছু জানতে পারবা। কারণ অর্থনীতির সঙ্গেই তো পুরো পৃথিবী যুক্ত। অর্থনীতি, আমার পেটে ভাত আছে তাই আমি বাকি সবকিছু করবো, হাতের জন্য আমাদের করতে হবে। মানুষ সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে, এই টুথপেস্ট এবং টুথব্রাশটা কিনতে হয়। ঘুম যাওয়ার আগে তুমি ফ্যান ছেড়ে খাটে ঘুমাও, সবকিছু টাকা সংক্রান্তই। ঠিক আছে, তাহলে অর্থনীতি বিষয়টা বুঝতেছো কত গুরুত্বপূর্ণ। এটা ভালো করে তোমরা কি করবে, একটু পড়বা, বইটা পড়বে, আমার ক্লাসটা ফলো করবে, বেশি বেশি অনুশীলন করবে। ইনশাল্লাহ আমি দেখবো তোমরা ভালো করতেছো। আর আজকে তাইলে আমি একটু পর্যন্ত ক্লাসটা শেষ করতেছি। আবারও আগের কথাটাই রিপিট করতেছি, যেহেতু পুরা পৃথিবী এখন ভালো নেই, বাংলাদেশও ভালো নেই, কোভিড-19 করোনা ভাইরাসে পুরা পৃথিবী ভীত, আতঙ্কগ্রস্ত। তোমরা সেই জন্য সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, তারপর হচ্ছে বাসা থেকে বাইর হবে না, পরিবারের কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসা থেকে বের হবা না। যদি কোনো প্রয়োজনে, বিশেষ প্রয়োজনেও যেতে হয়, মাস্ক ব্যবহার করবে, বেশি বেশি বিশুদ্ধ পানি খাবে, আর দেশীয় ফল, টক জাতীয় ফলগুলি খাবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।